দেখছেন সংবাদ সকাল। আয়কর নথিতে নিট সম্পদ দেখিয়েছেন মাত্র 4 কোটি টাকা, অথচ তিনি কয়েকশো কোটি টাকার মালিক। বলছি সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কথা। সর্বশেষ মাতারবাড়ি কেন্দ্রের প্রকল্প পরিচালক হওয়ার পর বিদ্যুৎ গতিতে বেড়েছে তার অস্বাভাবিক অর্থের পরিমাণ। তার দুর্নীতির বিরুদ্ধে স্বৈরাচার আমলে তদন্ত হলেও তা ধামাচাপা দিয়েছেন বারবার। এবার দুদকের তদন্তে বেরিয়ে এসেছে তার দুর্নীতির ভয়াবহ চিত্র। বিস্তারিত ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদন। জাহাঙ্গীর আলম সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি আছেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালকের পদেও। স্বৈরাচার আমলের আশীর্বাদ পুষ্ট এই প্রধান প্রকৌশলী সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের এতটাই আশীর্বাদ পেয়েছেন যাতে করে তার অর্থ সম্পদ নিয়ে চিন্তাই করতে হয়নি। সড়ক ও জনপথ বিভাগের হয়ে কাজ করেছেন ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। বর্তমানে তিনি কাজ করছেন স্বৈরাচার সরকারের নেয়া মেগা প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক হিসেবে। প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অনিয়মের কারণে সড়ক সেতু মন্ত্রণালয়ের বারবার তদন্ত সম্মুখীন হলেও সে সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও সৌজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে সুবিধাজনক অবস্থানে নিজেকে বদলি করিয়ে নিতেন সাথে সাথেই। জাহাঙ্গীর আলম সরকারি চাকরি হতে গত 10 বছরে তিনি বেতন পেয়েছেন মাত্র 98 লাখ টাকা। তবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পদোন্নতি হওয়ার পর থেকেই বিদ্যুতের গতিতে বাড়তে থাকে তার অস্বাভাবিক অর্থ। নিজ নামে 94 ব্যাংক হিসেবে জমা ও উত্তোলনপূর্বক লেনদেন করেছেন প্রায় 128 কোটি টাকা ও 77টি এফডিএ সহ মোট লেনদেনের পরিমাণ 138 কোটি 31 লাখ টাকা। এমন তথ্য উঠে আসে খোদ দুদকের অনুসন্ধানে। অনুসন্ধানের পর দুদকের আবেদনের প্রেক্ষিতে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুসরাত জাহানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় মহানগর দায়রা জজ আদালত। অভিযোগের বিষয়ে এই কর্মকর্তার সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এমন অস্বাভাবিক অর্থের উৎস গোপন করে লেনদেন দুদক আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এমন অবস্থায় যে কোনো সময় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করতে পারে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জে গ্যাস সরবরাহ না করেই গত 1 যুগ ধরে প্রতি মাসে 2 কোটি টাকার উপরে বিল নিচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। আন্দোলন সংগ্রামের পাশাপাশি হাইকোর্টে মামলা করেও কোনো লাভ হয়নি আবাসিক গ্রাহকদের, বরং জনগণের গ্যাসের দাবিতে মিছিলে পুলিশের গুলিতে আহত ও মামলায় জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন অনেক গ্রাহক। দিশেহারা গ্রাহকরা এখন সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যস্ত। এদিকে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2010 সাল থেকেই কমতে থাকে মানিকগঞ্জে গ্যাস সরবরাহ। 2012 সালের শুরুতে চলে আসে একেবারে শূন্যের কোটায়। গ্যাস না পেলেও মাসে 2 কোটি টাকার উপরে বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এর প্রতিবাদে 2014 সালে মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর নেতৃত্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মিছিলে পুলিশের টিয়ার শেল ও গুলিতে আহত হন মেয়র, সাংবাদিক ও সাধারণ মানুষ। এ সময় পুলিশের করা মামলায় জেল জুলুম হয়রানির শিকারও হয়েছেন অনেক গ্রাহক। একদিকে গ্যাস বিল, অন্যদিকে বিকল্প জ্বালানি হিসেবে সিলিন্ডার ও লাকড়ির খরচ মেটাতে দিশেহারা গ্রাহক। শুধু আবাসিকেই নয়, সিলিন্ডার স্টেশন সহ বাণিজ্যিক সংযোগেও মিলছে না গ্যাস। নিরুপায় হয়ে এখন সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যস্ত অনেকে। গ্যাস দেখে আমাদের বিল নেই, এখন গ্যাসই যদি না থাকে তাহলে এই যে বিলগুলো দেওয়া হচ্ছে এগুলো তো আমি কিছু বুঝতে পারছি না। 2012 সাল থেকে আমাদের কোনো লাইন নাই, তারপরে এতদিন বিল দিচ্ছি আসবে বলে তাও গ্যাস আসে নাই। তারপরেও বাধ্য হয়ে 2 বছর আগে আমি লাইন কাটিয়ে দিছি এবং আমার দেখা দেখি আশেপাশে আরও অনেক লোকই লাইন কাটিয়ে দিছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এটার একটা সমাধান, সুষ্ঠু একটা গ্যাসটা জানি চালু হয়।
মানিকগঞ্জ তিতাস গ্যাস সূত্র মতে গ্রাহক অনুযায়ী জেলায় দৈনিক 22.6 MMCFD চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 11.8 MMCFD গ্যাস। 21,773টি ডাবল ও 1,109টি একক চুলা, 17টি সিএনজি পাম্প ও 43টি শিল্প কারখানা মিলে শুধু আবাসিকেই প্রতি মাসে বিল করা হয় 2,35,14,750 টাকা, যা বছরে দাঁড়াচ্ছে 29,53,53,000 টাকায়। এ বিষয়ে জানতে তিতাস গ্যাস জেলা আঞ্চলিক অফিসে গেলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। তবে সমস্যা সমাধানে তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জ্বালানি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সচিব মহোদয়ের সাথেও কথা বলেছি, জ্বালানি উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলেছি, যাতে এই গ্যাসের সমস্যাটা নিরসন হয়। মানিকগঞ্জে গ্যাস সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প এলাকা থেকে 6 কোটি টাকারও বেশি মালামাল চুরির অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান একফোন ইনফ্রাস্ট্রাকচার। 8 দিনে 14টি স্থান থেকে মূল্যবান মালামাল চুরি হয়। রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পের এসব মালামাল উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী নূর পরশের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বাংলাদেশ ভারত বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 2020 সালে শুরু হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় এটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকমস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রকল্প এলাকা থেকে মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে গেল 4 মে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়। মামলায় বলা হয়, সরকার পতনের পর প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয় কর্মকর্তারা ভারতে এবং বাংলাদেশি শ্রমিকরা নিজ নিজ বাড়িতে চলে যান। এই সুযোগে 5 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত রামরাইল ক্যাম্প, পুনিয়াউট, সুলতানপুর, রাধিকা সহ অন্তত 14টি স্থানে প্রকল্পের মালামাল চুরির ঘটনা ঘটে। মোট 6,42,42,540 টাকার মালামাল চুরি হয়। আমাদের এই প্রজেক্ট থেকেও শুনছি, আমরা ছুটিতে ছিলাম সেই সময় 5 আগস্টের সময়, অনেক মালামাল হারাইছে বা অনেকেই ফেরত দিয়েছে। রাস্তার মধ্যে সব জায়গায় মালামালগুলি বিভিন্ন পয়েন্টে মালামাল ছিল। আমাদের ক্যাম্পে মালামাল ছিল, ওই ইয়াতে প্যাকেজ 1-এও মালামাল ছিল, প্যাকেজ 2-তেও মালামাল ছিল। তো এই মালামালগুলি বিভিন্ন সময় রাতের বেলা বা দিনের বেলা অনেকেই চুরি করে নিয়ে গেছে। এদিকে নির্মাণ কাজের জন্য গুরুত্বপূর্ণ এসব মালামাল তদন্ত করে উদ্ধারের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তার। I need the material because it was very costly. It was very costly because ultimately that theft material I should have to return back to that equipment. I should have to return back to India. সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই সংশ্লিষ্ট অভিযোগ আমাদের কাছে আসার পরে আমরা মামলাটি রেকর্ড করেছি। তো এটা এখন তদন্ত পর্যায়ে আছে। আমরা যদি সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গ্রেফতার করব এবং আইনগত প্রসিডিউর চলমান। 2 দফা মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবার কথা। তবে মালামাল চুরি হওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ঝলসে গেছে কৃষকের আধা পাকা ধান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, অবিলম্বে ক্ষতিপূরণ না পেলে আগামীতে বন্ধ করে দেবেন চাষাবাদ। আর উপজেলা কৃষি বিভাগ বলছে, কৃষকের ক্ষতিপূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেওয়ান ইমনের রিপোর্টে। দরিদ্র কৃষক আবুল হোসেন ধার দেনা করে 1 বিঘা জমিতে করেছিলেন ধানের চাষ। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করেছিলেন। ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই ধান কেটে ঘরে তুলবেন। তবে হঠাৎ মাঠে এসে নিজের জমি চিনতে পারছিলেন না তিনি। পাশের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে ঝলসে গেছে পুরো ক্ষেতের ধান। সারা বছরের খোরাক আসে যে জমি থেকে, সেই জমির ফসল এভাবে পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ আবুল হোসেনের।
আবুল হোসেন একাই নন, ক্ষতির মুখে পড়েছেন পাশের জমির মালিক শফিকুল ইসলামও। কষ্টার্জিত ফসল ঘরে তোলার আগেই এভাবে নষ্ট হয়ে যাওয়ায় ক্ষুব্ধ তিনিও। ধার দেনা করে ক্ষেতের ফসল ওষুধ মষুধ সার বিষ দিয়ে ফসল ফলাইছি, সেই ফসল আমাদের ইট বাঠায় পুড়িয়ে নষ্ট করে দিছে। এখন আমি কি খেয়ে আমরা বাঁচবো? এই গ্যাসের তাপে সম্পূর্ণ চোখের ধান পুড়িয়ে ছারখার হয়ে গেছে গা। আবুল হোসেন কিংবা শফিকুল ইসলামই নন, ধামরাইয়ের অন্তত 4টি ইউনিয়নের 120 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে ইটভাটার কারণে। পুরে লালচে হয়ে গেছে ধানের শীষ, আর পাতাগুলোর অবস্থাও কালছে। কৃষকরা বলছেন অবিলম্বে ইটভাটা বন্ধ ও ক্ষতিপূরণ পুষিয়ে না দিলে আগামীতে জমির চাষই বাদ দিবেন তারা। ইটভাটার ধোঁয়ায় আমাদের ধান সব নষ্ট হয়ে গেল, এখন আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, পয়ফলাবার নিয়ে কি করবো আমরা চিন্তা ভাবনা আছি। ইটভাটা যদি থাকে তাহলে আমরা জমি জমা চাষাবাদ বাদ দিব, আমরা কৃষিকাজ বাদ দিয়ে দিব। ওনারা ইট পোড়ার শেষে যে গ্যাসটা ছাড়ছে, ওই গ্যাসে আমাদের এলাকার যে ইরি ধানগুলো আছে ওইগুলো সবেমাত্র ফুলে শেষ হয়েছে আর কি। ওই সময় এই ইটের গ্যাসের কারণে ইরিগুলার সব পুইরা একদম চিটা হয়ে গেছে। বোরো মৌসুমের ফসল তোলার 2 সপ্তাহ আগে ধানের এমন ক্ষতিতে বিক্ষুব্ধ কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি পরিদর্শন করেছে উপজেলা কৃষি বিভাগ। কৃষক তারা যেভাবে সন্তুষ্ট হবে সেভাবেই সমাধানটা করা হবে। কৃষক যেটা চাবে তাদের উপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটা সমাধান হবে। কৃষক লিখিত কমপ্লেন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। এবং ইটভাটা নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় পুড়েছে ফসল, সাথে পুড়েছে কৃষকের স্বপ্ন। যে আশায় বুক বেঁধেছিলেন ফসল ঘরে তুলবেন, ঠিক তার আগ মুহূর্তেই এভাবে ঝলসে গেছে মাঠের পর মাঠ ফসলি জমি। তাই কৃষকরা বলছেন যে ভাটার কারণে তাদের এই দুর্দশা, এদের বিরুদ্ধে অতি দ্রুতই নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ। দেওয়ানিমন, দেশ টিভি, ধামরাই।